তানজিন তিশা তোমার খুব কাছের একজন মানুষ। ভ্রুট আঁকতে পারতো না, লিপস্টিকে লিপ লাইন করতে পারতো না, পেটিকোটটা কোথায় কিভাবে পরবে, শাড়িটা বের হয়ে যাচ্ছে, কুচিটা কোথায় পরবে সেটা ধরে ধরে আমি শিখিয়েছি। উনি আমার সাথে একটা কাজের জন্য মিটিং করে, নামটা নাই বলি, তারপর সে আমাকে বলে যে অনেক ছেলে মেয়ে লাগবে, এই লাগবে সেই লাগবে। বিউটি পার্লার যেটা ধানমন্ডি 27-এ ছিল, তো সেখানে তার সাথে আমার দেখা, তখন আমি একটা আপত্তিকর অবস্থায় তাকে পাই। বুঝলাম যে ওনার একটু চারিত্রিকগত প্রবলেম আছে। সাংবাদিক, হ্যাঁ, ওই এফডিসিতে যে নেশা বিক্রি করা, অলিগলিতে মেয়েদেরকে প্রস্তাব, ব্লু ফিল্মের সিডি, এগুলোকে অ্যাড করে একটা এপিসোড বানানো হলো। গোপালগঞ্জ ট্যাগটা দিয়ে বা আওয়ামী লীগ ট্যাগটা দিয়ে সে কিন্তু 15টা বছর তার আত্মীয়স্বজনকে পুলিশে ছিল যারা এখন ভাগরা কাজ হাতিয়ে নিছে, রিপ্লেস করছে, সরাই দিছে। আমি রাতেও জানি যে সকালবেলা কাজটা আমার, কিন্তু আমার তো দেশপ্রেম বা আমার ভালোবাসা তো এইটা। আমার তো ওই লাল প্রোফাইল পিকটা আমার কাছে কিন্তু ইম্পর্টেন্ট না। গ্রাফিটিও হইছে ওয়ালে, তখনও তুমি যে সেটাও করছি আমি, বাচ্চাদেরকে খাবার দাবার দিছো, সেখানে এসেও মানুষজন আমাকে লিখছে যে তুমি ওই দেয়ালে লেখার না, কারণ তুমি তখন আন্দোলনে যাও না, লাল ছবি দাও না, পতাকা স্টুডেন্টদের সাথে ছিল। আমি কোথায় উল্লেখ করেছি যে আমি স্টুডেন্টদের সাথে না? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি রিদি। আমার নতুন এপিসোড, ফেস কার্ডের নতুন এপিসোডে আজকে আমার সাথে যে মানুষটি আড্ডা দিতে এসেছে, আমার ছোটবেলার বন্ধু এবং বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট কোরিওগ্রাফার, ফ্যাশন ডিরেক্টর অ্যান্ড এককালে অনেক বড় একজন মডেল ছিল। আর কথা না বাড়িয়ে আমি চলে যাচ্ছি অ্যাডলফ খানের কাছে। কেমন আছো তুমি? আছি বন্ধু, তুমি কেমন আছো? খুব সুন্দর লাগতেছে তোমাকে। তোমার হাসি দেখলেই মনে হয় যে ভালো আছি। চুপ করো, তুমি আমার মতন কালারের ড্রেস কেন পরে? আমি কালার মানে সেম পরে আসতে চেয়েছিলাম, কিন্তু একটা ইনসিডেন্টের কারণে বললাম, তো ওটার কারণে চেঞ্জ করতে হয়েছে। আমরা কিন্তু অনেক ছোটবেলার বন্ধু না? অনেক ছোটবেলা, স্টার্টিং ফ্রম বিগিনিং। হ্যাঁ, একদম বিগিনিং। মানে তোমারও আমারও মানে একবারে কাছাকাছি 2010 এর দিকে মানে কাজ করতেছি, তুমিও কাজ করতেছো। কত মডেল তুমি আনছো মিডিয়াতে, মনে আছে? কত বড় বড় সেলিব্রিটিদের সাথে তুমি আজকে কত স্মৃতি আমাদের, যে কত স্মৃতি, অনেক স্মৃতি। আচ্ছা, তুমি সেই সময় একটু বেশি ঝগড়া করতে আর কি? ঝগড়া করতাম। আবার আমার একটা, কিন্তু এখন আমার ম্যাচিউরড অবস্থায় এসে আমরা খুব ভালো বন্ধু। আর ম্যাচিউরড অবস্থা প্লাস হচ্ছে আন্দোলনের সময়, মানে আন্দোলনের পরে আমাদের বন্ডিংটা অনেক মানে স্ট্রং হয়েছে। তুমি আমার, আমি তোমার হয়ে গেছি। আর বাদ বাকি সবাই আমাদেরকে ছেড়ে জাস্ট আই লাভ ইওর ফ্যামিলি, ইওর বেবিজ, ইওর আন্টি তো একটা মানে সুইট হার্ট। বাট আমরা ফ্যামিলি ভাবেও কানেক্টেড, এটা আমি মানে জানতাম না, পরে দেখলাম এখন আস্তে আস্তে বের হচ্ছে আর কি। হ্যাঁ, এখন তোমার ফ্যামিলির মানুষও আমার ফ্যামিলিকে চিনে, সো আমাদের বাসা অনেক কাছাকাছি। সো তোমার ক্যারিয়ারটা স্টার্টটা কিভাবে করছিল? ক্যারিয়ার স্টার্ট হয়েছে হঠাৎ করেই একটা সময়, যখন এইচএসসির পরই আমি ভাবলাম যে একটু মডেলিং করব বা গ্রুমিং করব, কি করা যায়। এটা ছিল হচ্ছে 2008, 7 এর শেষের দিকে। তো তখন একটা স্কুল ছিল ম্যাট্রিক্স ছিল। হ্যাঁ, সেই ম্যাট্রিক্সের আমি পোস্টার দেখলাম, দেখার পরে অনেকগুলো ধানমন্ডিতে, তো ওই সময়টাতে ওইখানে ভর্তি হয়ে যাওয়া। সেখানে ভর্তি হয়ে গিয়ে ওখানে অনেকগুলো টিচারের মধ্যে টুম্পাপুকে পাওয়া। তো সেই থ্রুতে টুম্পাপু আমার টিচার, টুম্পাপু আমার গ্রুমার। তার অনেক অবদান আমাকে মানে এই লাইমলাইটের জগতে ঘুরিয়ে ফিরিয়ে দেখানোর জন্য টুম্পাপুর অনেক অবদান। প্রথম দিকে কাজ করতে অনেক বিড়ম্বনা, প্রচুর বিড়ম্বনা। মানে আমি একটু বেশি বোধহয় ডিফারেন্ট, আমি একটু বেশি স্টাইল একটু ডিফারেন্ট। অন্যরা তোমাকে একসেপ্ট করতে খুবই কষ্ট, কেউ মেনে নিতেই পারতো না, খুবই একেবারে মানে শুকনা ছিলাম। তারপরে আমি সবার থেকে একটু ডিফারেন্ট ছিলাম, আর মানে অন্য ট্র্যাকে হাঁটতাম, অন্যরকম করে চলতাম, যেটা সবার হয়তো বা মানে কেউ নিতেই পারতো না। মানে সবাই গসিপিং করতো আর শুধু আমাকে এলিমিনেট করার ট্রাই করতো সবকিছু থেকে। আমার একটা এক্স বয়ফ্রেন্ড ছিল যে হচ্ছে আমার মাথার সামনে তোর সাথে কথা বলবো না, আর অনেক তোমাকে বুলিও করতো, মানে করতো তো অবশ্যই, ছবি দিয়ে এই বানাইতো, এরকমই অনেক কিছু। মানে আমি একটা জাস্ট এক্সাম্পল দিলাম, বাট এরকম অনেকেই তোমার সাথে করতো। বাট তুমি খুব স্ট্রং, মানে তোমার গায়ে লাগতো না। তুমি এখন এসে যে সবাই যে ভাইরাল বলে, ট্রল বলে, এগুলো বলে, এগুলো কিন্তু আমি একেবারে সেই সময় সব সহ্য করে আসছি, সব সহ্য করে আসবো। এখন আমার এগুলো একেবারেই সবার দেখি যে এগুলো খুবই আমার কাছে নর্মাল এবং সিম্পল মনে হয়, কারণ আমি এগুলো এত বেশি ফেস করেছি। তোমার 10, 11, 12, 13, হ্যাঁ। তো তারপরে আস্তে আস্তে 15, 16 এর পর একেবারে জিনিসগুলোকে আমি অ্যাবজর্ভ করে একদম নর্মাল করে ফেললাম। সবাই আমাকে বোঝা শুরু করলো, আমার কাজের প্রোগ্রেসটা হলো, আস্তে আস্তে করে আমি আমার পজিশনগুলোকে স্ট্রং করে ফেললাম। তখন আমাকে সবাই ভালোবাসা শুরু করলো। যখন ওই সময় যারা বুলি করতো তারা এখন কি করে? তারা কি আছে এখনো কেউ? হ্যাঁ আছে, তারা এখন বন্ধুরূপী মানে কি বলে
বন্ধুরূপী শয়তান যাকে বলে আর কি, বন্ধুরূপী শয়তান, বন্ধুরূপী শত্রু আর কি আছে, দেখি সবাইকেই দেখি, সবাই আছে। তুমি অনেক ফেমাস, সো যারা তোমাকে ট্রোল করতো তারা নিশ্চয়ই এত ফলোয়ার, ফ্যান ফলোয়ার তাদের নিশ্চয়ই নাই। আসলে হয় কি, আমি তো খুবই সাধারণ মিডিয়ার বাইরের, আমার ফ্যামিলির কেউ নাই, আমার বংশগতভাবে কেউ মিডিয়ার নেই, আমি টোটালি আমার ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের পাশাপাশি আমি এটাকে ক্যারি করেছি। সো সেই জায়গাটা থেকে হঠাৎ করেই এই মানুষজন আমাকে নিয়ে লিখে, আমাকে নিয়ে বলে, আমার ছবি ইউজ করে 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 আমাকে এমন ফেমাস করে দিয়েছে, এত মানে নেগেটিভ নিউজ করতো, অনেক কিছু করতো, সব রকম পলিটিক্স হয়েছে আমার সাথে। তো মানুষ কখন যে আমাকে এগুলা করে বড় করে ফেলছে, মানে যেটা হয়তো বা করতে আমার এক যুগ লেগে যেত, সেটা আমার 2-3 বছরই হয়ে গেছে আর কি, সবাই মিলে করে ফেলছে আর কি। প্রথমে 2010-এ কাজ শুরু করলাম, আমি দেখতাম অনেক ছোট ছোট ফ্যাশন শো করতা তুমি, মানে অনেক 9, 10, 11, 12, এবং তুমি সবচেয়ে বেশি ফ্যাশন শো করতা, মানে রেডিয়েন্টের, হ্যাঁ অনেক ফ্যাশন ইনস্টিটিউটে, এবং খুব ছোট একটা জায়গায় একটা ছোট স্পেস, কিন্তু ওইটাকে এত সুন্দর করে তুমি ডেকোরেট করে নিতা যে আমি অবাক হয়ে যেতাম। এবং তোমার মডেল গুলাও একদম পুরা মানে বেস্ট ছেলে মেয়েগুলা ছিল, যারা এখন রাজত্ব করতেছে বা সেলিব্রিটি হয়ে গেছে। ওগুলা কিভাবে অ্যারেঞ্জ করতা? বিকজ তুমি একদমই টোটালি নন ইন্ডাস্ট্রি মানুষ ছিলা। হ্যাঁ, আর আমি কোরিওগ্রাফি সম্পর্কে কোনো আইডিয়াও ছিল না। হ্যাঁ, আমি জানো আসলে আমার উইলিং পাওয়ারটা সবসময় খুব বেশি স্ট্রং, মানে আমার ইচ্ছা শক্তিটা খুব স্ট্রং, এবং আমি মনে করি যে শুরু করে দিলেই শুরু করে দেয়া, মানে আমি বিপ্লব ঘটাবো তারপর সবাই ফলো করবে, এরকম টাইপের একটা বিষয়। অনেক কিছু আছে রিদি, আমি অনেক কিছু আমি স্টার্ট করে দিয়েছি, তখন সবাই এটা নিয়ে আল্লাহ এটা কি করতেছে এবং জাত গেল টাইপের একটা ব্যাপার স্যাপার। কিন্তু যখন আমি শুরু করে দেওয়ার পর, যখন সেটা অ্যাডপ্ট হয়ে গেছে, অ্যাবজর্ব হয়ে গেছে, যেটা সবাই গিলে খেয়ে ফেলতেছে, তখন সবাই ওটাকে ভালোবাসা শুরু করছে এবং ওটাকে কপি করা শুরু করে, এবং ওটা তখন খুব ভালো হচ্ছে, সুন্দর। স্টুডেন্টরা এখন বিজনেস লাইক অনেক বড় বড় পজিশনে আছে। হ্যাঁ, সামিরকে দেখে তো আমি অনেক প্রাউড ফিল করি, মানে লাইক তোমারই সব একসাথে, সামির, তানজিন, তিশা, অনন্যা, তারপর তো সব একসাথে ছিল। ওর নাম জানি কি, নিউজ পড়ে, মিতু, সবাই মানে যে যার মতন সেক্টরে হচ্ছে, এসব একটা গ্রুপ ছিল, সবাই ছড়ায় ছিটায় অনেক ভালো কাজ করতেছে। সো মানে খুব মানে ভালো লাগে দেখতে, এবং তোমার প্রোগ্রেসটা খুব সুন্দর, মানে খুব স্লোলি স্টার্ট করছো। মনে আছে আমরা একবার সেই সাথে গ্রামীণের একটা শো করতে, একটা অনেক দূরে শীতের মধ্যে ইভেন এইটার পর আমরা তোমার শাল পরে একটা অনেক সুন্দর একটা ছবি ছিল, একটা ছবি আছে, ইভেন এইটার পরেও একটা শোতে তুমি আমাকে হেল্প করছিলে। বাট নরমালি হয় কি, এগুলা কেউ মানে আসলে আমাদের বয়সও অনেক অল্প ছিল, ফ্রেন্ডশিপটা আমরা আসলে আমাদের কাছে মনে হতো যে ও আমার মানে ওর সাথে আমার ফ্রেন্ডশিপ, ও দেখতে খুব সুন্দর, তাহলে ওর সাথে ফ্রেন্ডশিপ করবো। বাট অ্যাকচুয়ালি কিন্তু ফ্রেন্ডশিপ মানে এটা না, ফ্রেন্ডশিপ হচ্ছে লাইক এখন তোমার আমার যে ফ্রেন্ডশিপটা, মনটা আমাকে শান্তিকে দেয় টাইপের, বা তুমি আমার কথা বুঝতেছো, বা আমাদের চিন্তা ভাবনা এক, বা আমি তোমার খবর নিচ্ছি, এখন কার কথাটার মধ্যে ভালোবাসা খুঁজে পাওয়া যায়, এটা আমরা একটু খুঁজি বেশি। এটা আমরা এখন খুঁজি বেশি। তখন আসলে আমার কাছে মনে হতো সবকিছু অনেক ফেক, অনেক কিছু ফেক। যেমন অনেক সময় তুমিও মানে সবার সাথে খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং করতে। আমার তো এখনো মনে আছে, আমি একটা সেলুনে গেছি, তুমি এখানে একটা গিফট দিতে গেছো সেলুনের অনারকে, উনি ভিতরেই বসা, বাট উনি বাইরে বলতেছে যে হ্যাঁ ও আসছে, আচ্ছা ঠিক আছে, ওকে বললাম নাই, এমনও হয়েছে। সেগুলো অনেক মানে লাইক ওকে, এগুলা শুধু মানে কত রকম শো করতে গেছি, এখনকার মানে খুবই নামি দামি কোরিওগ্রাফার, লেডি কোরিওগ্রাফার, সো আমি শো করতে গেছি, জেনেই নেওয়া হয়েছে, তো ওখানে তো সিনিয়র মডেলদের সাথে ব্লেন্ড করার জন্য, বাজেটকে একটা সমতা আনার জন্য নতুন ছেলে মেয়েদেরকেও আমরা অ্যাড করি একটা জায়গায় গিয়ে, মানে 15টার মধ্যে 10টা রানিং মডেল, টপ মডেলগুলো থেকে শুরু করে রানিং মডেল, পরে 5টা একটা নতুন ছেলে মেয়েকে আমরা অ্যাড করার চেষ্টা করে ওইভাবে অ্যাড করি। তো তখন না হয়তো, তখন যখন শো করতাম, শো এর পর রিহার্সাল হতো ওই ভেন্যুর মধ্যে, রিজেন্সিতে, রেডিসনে, এক এক সময় এক এক জায়গায় ছিল, হাঁটতাম। তখন যখন এভাবে করে সেই নতুন ছেলেটা মানে বাচ্চা ছেলেটা হাঁটতেছে, রিহার্সাল করতেছে, তখন সে বলে যে এইটা এখানে কেন, এইটা লেডি কোরিওগ্রাফার, এইটা এখানে কেন, এইটা এখানে কেন, মানে এটা মানে এখানে কিভাবে আসে, বুঝছি কোন শো এর কথা বলতেছো, এটা এখানে আমিও ছিলাম, এটা এখানে কিভাবে আসে, মানে এটা কিভাবে আসে, রেডিয়েন্টের শো ছিল, রেডিয়েন্টের শো ছিল না এটা, কিন্তু রেডিয়েন্টের আমরা একটা শো করছিলাম। হ্যাঁ, রেডিয়েন্টেরও তো অনেকগুলো শোই ছিল। রেডিয়েন্টের রেডিয়েন্টের তো মনে হয় আমাকে আসলে যে রেডিয়েন্টের যে ওনার গুলশান নাসরিন ম্যাম, উনি আমাকে কোরিওগ্রাফিতে ফোর্স করে আনছে, কারণ ওনাদের সব শোগুলো আমি করতাম আর কি, এরকম। তুমি জানো একবার কি হয়েছে, এটা 2013 সালে, আমি মডেলের নামটা মেনশন করতেছি, আমার হঠাৎ তোমাকে দেখে মনে পড়ছে।
মানে আমি কত বোকা ছিলাম, মানে আমি এখন চিন্তা করি যে কত গাধা আমি। আমাকে জাস্ট বলতেছে, আমরা একটা সার্টেন জায়গায় আড্ডা দিতাম, সো আমাকে বলতেছে যে লাইক আমার ছবি নে আর ওর ছবি নে, দুইটা এক কর, কইরা তুই প্রোফাইলে তোর আইডিতে এইটা আপলোড দে, দিয়ে বল সেম সেম, এটা জাস্ট লেখ ফর নো রিজন। এন্ড কি সেম ছিল, মানে আইব্রো সেম ছিল তোমাদের, ঠিক আছে? এন্ড এই যে ফ্যাসিবাদী যে ব্যাপারটা আমাদের ইন্ডাস্ট্রিতেও কিন্তু বন্ধু, ফ্যাসিবাদী ব্যাপারটা কিন্তু এখন কাজ করে না, কেন এখনকার মডেলরা অনেক বেশি স্মার্ট, এরা লাইক যার যার লাইফ নিয়ে ব্যস্ত, যার যার লাইফ নিয়ে ব্যস্ত। এন্ড তুমি কিছু বলবা যে আই মেয়ে তুমি এরকম করতেছো, কারণ তোমার 10টা শুনে দিবে যে আপনি আমাকে মেয়ে বলে সম্বোধন করতে পারেন না, সরি। কিন্তু আমাদের সময় এটা ছিল না, আমরা ভয় পাইতাম। এন্ড আমি বাধ্য ছিলাম ওই পোস্টটা দিতে, তোমার তার একটা ছবি, এবং তোমারও খুব কাছের একজন মানুষ, ঠিক আছে, আমি নামটা মেনশন না করি। এন্ড সে তোমার সাথে, তোমার কাপড়ের মডেল হচ্ছে, সে তোমার সাথে শুট করতেছে, আবার সে পিছনে তোমাকে নিয়ে হাসতেছে, মানে খুবই কত ফেক রিলেশনশিপ গুলো আমরা মেনটেন করছি না একটা টাইমে, আমরা কত ফেক, মানে তখন একটা কিছু স্ট্যাটাস দিলে বা এরকম ভাবে ছোট করতে পারলেও সবাই কি একটা আনন্দ, মানে আত্মতৃপ্তি না, পৈশাচিক একটা আনন্দ বলে এটাকে, একটা এটা পাইতো আনন্দ হয়, কিন্তু আনন্দটা এখন যার যার পার্সোনাল আনন্দ। হ্যাঁ, পার্সোনাল, এখন আর মানে আমাকে বলার বা আমাকে তীর ছোড়ার কোনো অপশন নাই, বেসিক্যালি কোনো অপশন কারো নাই। তোমার ডিজাইনিংটা কিভাবে স্টার্ট হলো? ডিজাইনিংটা তো আমি ছোটবেলা থেকেই খুব করতাম, তখন নিজের পাঞ্জাবি ঈদে করতাম, ফ্যামিলি মানুষের করতাম, এটা সেটা তৈরি করতে 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 তো একটা সময় গিয়ে মনে হলো যে আমি আসলে এটাকে থরলি একটু বড় পরিসরে ভাবি, একটা সাইড মানে চুজ করে নেই। তখন ব্রাইডাল পার্টটাকে বা পার্টি উইয়ার গুলাকে, গাউন গুলাকে, ওখান থেকেই আসলে শুরু করা। আর আমি একটু খুবই ফ্যান্সি আর একটু গ্ল্যামারাস, একটু কি বলে এটাকে, যেটাকে একটু বলে ফিল্মি পোশাক, তো সেই থ্রুতেই ফিল্মের কস্টিউমে আমার চলে আসা বেসিক্যালি। হ্যাঁ, আর আমার ব্র্যান্ড যেটা থাকে সেখানে একটা ব্রাইডালের আছে, আর একটা আছে সব পার্টি উইয়ার, যত রকম পার্টি উইয়ার ছেলে মেয়েদের। খুবই মানে থিমগুলো খুবই ডিফারেন্ট। আমি অলওয়েজই একটা ডিফারেন্ট একটা টাইপের, মানে সব সময় অন্য পথে, হ্যাঁ হ্যাঁ অন্যরকম, মানে কিছু না কিছু, মানে খুব ডিফারেন্ট থিমে করো, এন্ড খুবই সুন্দর করে করো। সো মানুষ কিভাবে নিত ওই সময় যখন ডিজাইন করতে, আবার সেলিংটা কিরকম হতো? আসলে আমার কাছে মনে হয় আমার ওই কাজগুলোই বা ওই শুটগুলোই একটু সবাই নতুনত্ব কিছু দেখতো, বা ছবিতে একটু নতুনত্ব কিছু পেত, তখন ওইটার কারণেই হয়তো বা ওরা আস্তে আস্তে করে আরফ খানকে চিনতে পারছে এবং পছন্দ করা শুরু করছে, যে না ওর কাজ তো খুব সুন্দর, মানে ও তো একটু ডিফারেন্ট কিছু আমাদেরকে উপহার দিতে পারে। এরকম মানে আমার আসলে তোমার স্ট্রাগলটা নিয়ে, মানে আমি অনেক সময় ভাবি যে তোমার স্ট্রাগলটা কতটা, মানে অনেক বেশি স্ট্রাগল করছো। বলতে গেলে আমাকে কেউ হেল্প করে নাই, বা কেউ আমাকে পথ চলার জন্য আমাকে কেউই কিছু করে নাই, তোমাকে হেল্প করে না, কারণ আমিও এমন একটা জোনের মধ্যে থাকতাম যেখানে আমাকে আমি একদম এক বাক্যে বলতে পারি আই সেলফ মেড পারসন। হ্যাঁ, ইউ আর অ্যাকচুয়ালি ইউ আর। তোমার আম্মা তোমাকে, তোমার ভাই, তোমার ফ্যামিলির কেউ নাই, মানে আমার এখানে কেউ নাই, কিছু নাই, এগুলো বুঝেই না, জানেই না এখন পর্যন্ত। তো সেই জায়গাটা থেকে এই জায়গাটায় 3টা প্রফেশনকে একসাথে ক্যারি করে নিয়ে যাওয়া, গ্রুমিং, কোরিওগ্রাফি এন্ড হচ্ছে হলো তোমার ডিজাইনিং, 3টাকে একসাথে ক্যারি করে নিয়ে যাওয়াটা, কত কিছু সাফার করছো। ওইটাকেই যখন আর লোড মনে হচ্ছিল তখন আসলে মডেলিংটা স্টপ করে দিলাম, মানে আর মডেল হলাম না। মানে তুমি আচ্ছা, আমাকে আমার এখন হঠাৎ মনে পড়লো, তোমাকে মনে আছে একবার তোমাকে নিয়ে একটা খুব ক্রিঞ্জ সাংবাদিক যমুনা টিভিতে ছিল? হ্যাঁ, ওই সময়টা তোমার কিভাবে গেছে? যখন অনেক বাজে, হ্যাঁ অনেক বাজে, আমাকে জোর করে একটা ভিলেন বানানো হলো। আচ্ছা, এই স্টোরিটা কি ছিল? স্টোরিটা বেসিক্যালি ছিল, আমি ইন্ডাস্ট্রিতে ছিলাম না। হ্যাঁ, বেসিক্যালি ছিল হলো উনি আমার সাথে একটা কাজের জন্য মিটিং করে, নামটা নাই বলি, মিটিং এর পর হ্যাঁ 2-3বার আমার সাথে মিটিং করে, মিটিং করার পরে সে আমার সাথে ফেসবুকে অ্যাড হয়, তারপর সে আমাকে বলে যে এরকম অনেক ছেলে মেয়ে লাগবে, এই লাগবে সেই লাগবে। তাকে আমি একদিন হঠাৎ করে তার সাথে একটা মিটিং আমার পার্সোনাতেও হয়, একটা বিউটি পার্লার যেটা ধানমন্ডি 27-এ ছিল, তো সেখানেও তার সাথে আমার দেখা, তখন আমি একটা আপত্তিকর অবস্থায় তাকে পাই। আপত্তিকর অবস্থায় পাওয়ার পরে ওটা বুঝলাম যে ওনার একটু চারিত্রিকগত প্রবলেম আছে। হ্যাঁ, এবং তখনকার সে একদম 1 নাম্বার যাকে বলে, জাদ্রেল জি, উনি কোথায় এখন? সেই সময় পাপঙ্গু হয়ে সে এখন বিছানায় মৃত্যুর দিন গুনছে আর কি। ও, এই অবস্থা। আচ্ছা।
পৃথিবীতে আল্লাহ তাআলা আসলে প্রত্যেকটা মানুষেরই বিচার হয়তো বা পৃথিবীতেই হয়তো দেখিয়ে দেয় এরকম টাইপের একটা ব্যাপার স্যাপার। যাই হোক, আমি কারো খারাপ কামনা করি না। তো ইন দ্য মিন টাইম তখন সে হঠাৎ করেই বলল যে আমার সব স্টুডেন্টদের দিকে একটু নজর দিল, তো তাদের একটু মানে ওই শুটের আগে বা ওই কাজটার আগে একটা বিজ্ঞাপন করবে, ওই চ্যানেলেরই একটা প্রমোশনাল বিজ্ঞাপন। একটা সময় আমাকে বলতো যে এর একটু ছবি দাও, এর অন্য রকম ছবি আছে কিনা, কোয়ালিটি টাইম স্পেন্ড করবে কিনা। হ্যাঁ, একটা এগুলো করতে কয়েকদিন ধরে করতো। তো এত জাদ্রেল ব্যক্তি ছিল বলে আমি ওভাবে করা করে কোনো উত্তর দিতে পারতাম না। আমি জাস্ট পাস করে যেতাম যে আচ্ছা কাজটা হোক, আমি এগুলা নিয়ে কথা বলি। একটা সময় সে প্রতি রাতেই সে ড্রাঙ্ক থাকতো এবং এগুলাই বলতো। একটা সময় গিয়ে সে ওগুলা চেঞ্জ করে সে আমাকে উল্টাপাল্টা কথা বলা শুরু করলো, ওকে, নেগেটিভ অ্যাপ্রোচে কথা বলা শুরু করলো, ইউ নো হোয়াট আই মিন। তো ওই জায়গাটা থেকেও আমার কাছে মনে হলো যে আল্লাহ, এটা তো এখন অন্যদিকে চলে যাচ্ছে, তখন এখন কি করি, না পেরে তর্ক না যে আমি করলাম কি ব্লক করে দিলাম, কাজও করা দরকার নেই এত কিছু। এখন যেমন সবকিছু সম্পর্কে সবার সম্পর্কে জানি বা একটা খবর রাখি, সেই সময়টা আমার এতটা ধারণা ছিল না যে আসলে উনার লেভেলটা বা উনার পাওয়ারটা বা উনি আসলে ক্ষতি করলে কতটা ক্ষতি করতে পারে বা কি করতে পারে। ওই যে দিলাম না বা তার মনোবাসনা পূরণ হলো না ব্যাপারগুলো থেকে, এই দিক থেকে বা আমার দিক থেকেই কোনো দিক থেকেই, তখন সে 11 মাস পর ওইটা আমাকে একটা করে আমাকে সারাক্ষণ একটা ক্যামেরা করতো, ঘোরাফেরা করতো। হ্যাঁ, আমার সাথে। তুমি কি টের পাইতে ওইটা? না, মানে তুমি বুঝতাই না? আমি মার্কেটে যাচ্ছি, হ্যাঁ, ও আমার ক্লাসে আসছে কিন্তু ওকে পাঠানো হয়েছে ছাত্রী সেজে। তো তুমি গেছিলা ওর সাথে দেখা করতে? যে ওইখানেই সেই ভর্তি হয়েছে চাঁদনী চকে এসে। তখনও তোমার ভিডিও হচ্ছে, তুমি হচ্ছে, সবই হচ্ছে আমার সামনে, সবই হচ্ছে, সবকিছু হচ্ছে, আমি কিছুই জানি না, এগুলো সব রেকর্ড হচ্ছে অনেক দিন করে 1.5 মিনিটের ফুটেজ, কিন্তু অনেক দিন ব্যাপী নিছে। নরমাল একটা জিনিস যে তোমার কাছে একটা মেয়ে আসছে ভর্তি হইছে, হ্যাঁ, সেখানে সেটাকে কি হচ্ছে, এবং আমি আমার ছাদে ক্লাস করাচ্ছি, সেটাকে আমাকে বানাই দিল ছোট্ট ছেলেটা, সেই ছেলেটাকে 13 সালে বানাই দিল একজন ডিরেক্টর, এফডিসি ডিরেক্টর বানানো হলো, এইভাবে করে আমাকে পরিচয় করানো হলো। সবচেয়ে ক্রাইম, ওই সময়টাকে ক্রাইম হিসেবে দেখতাম না। আর ওইটার সাথে, হ্যাঁ, ওইটার সাথে ওই এফডিসিতে যে নেশা বিক্রি করা, অলিগলিতে মেয়েদেরকে প্রস্তাব, ব্লু ফিল্মের সিডি, এগুলোকে অ্যাড করে একটা এপিসোড বানানো হলো। মাঝখান থেকে আমি মানুষটা হয়ে গেলাম মানে ওই এপিসোডের একটা অংশ। কিন্তু মজার বিষয় হলো যে ওটা করলো তো ফার্স্টে তো এই ঝড় ঝাপটা ধাক্কা, কেউ মিশে না, কেউ কথা বলে না, এমনিতেই ট্রল বা এমনিতেই আরফ খান মানেই হচ্ছে হলো এরকম। তো ওই সময় সেই বিষয়গুলোকে মনে করে আরো বড় করে একদম অনেক কষ্ট হয়েছে, কয়েক বছর লেগেছে। ওই সময় তোমাকে লাইক এগুলা নিয়ে মানে সারাক্ষণই মানে আমার লাইফটা হেল হয়ে গেছিল এরকম টাইপের একটা। বারবার কাকে আমি এক্সপ্লেইন করবো যে আমার সাথে আসলে কি হয়েছে, এটা কি বলবো, আর বলার পর কেউ বিশ্বাস করতো না, আমি তো আমার পক্ষে কথা বলবো। মানে এটা আমি পরে অপেক্ষায় ছিলাম যে কোনো একটা টিভি বা এমন বড় একটা প্ল্যাটফর্মে আমি এটাকে পুরা খুলে বলে ফেলবো সব। আর যে কিবরিয়ার জীবন গল্পে যে গল্পটার যে ইন্টারভিউটা আমার লাইফটাকে চেঞ্জ করে দিয়েছে, যেটার পরে আমি আর কখনো পিছে ফিরে তাকাইনি, সেই ইন্টারভিউতে আমি সব ক্লিয়ার করেছিলাম এবং অনেক কেঁদেছিলাম, এবং আমার কান্নার সাথে সাথে লাখ লাখ মানুষ কেঁদেছিল সেদিন রাতে। তো সেটা আমার জন্য সবচেয়ে বড় পাওয়া, যে মানুষ আমাকে অ্যাট লিস্ট বুঝতে পেরেছে। এই সময় যদি হয়তো অ্যাডলফ, এটা কিন্তু তুমি চাইলে কেস করতে পারতে, অনেক কিছু করতে পারতাম, হ্যাঁ, যে হতেই দিতাম না আমি। হ্যাঁ, এবং অনেকেই জানে না এখন পর্যন্ত, যারা তোমার খুব কাছে তারাই জানে তুমি কিন্তু খুব এমন না যে তুমি গ্রাম থেকে উঠে আসা কোনো মানুষ বা মফস্বল থেকে এসে তুমি হলো কাজ করা কেউ। তুমি কিন্তু একটা বড় ফ্যামিলির, আমি সোনার চামচ মুখে দেয়া একটা মানুষ, খানদানি ফ্যামিলি। তুমি বা আমরা কিন্তু ঢাকায় বড় হওয়া, মানে আমাদের বটআপটাই ঢাকাতে, এটা অনেকেই জানে। এবং কিন্তু আলটিমেটলি তার সাথে আবার কখনো আর দেখা হয়নি। দেখা হলে যদিও সে বিছানায় পড়ে গেছে, তার পাপ হয়ে গেছে, আমার মনে হয় সে তার উত্তর পেয়ে গেছে বা পেয়ে গেছে, এটা একটা বিষয়। আর তাকে তারপর আমি থ্যাংক ইউ দিব, কারণ সে তখন আমাকে মনের অজান্তেই অনেক ফেমাস করে দিল, আর অ্যাডলফ খান হয়ে গেল আর কি, কিছু একটা হয়ে গেল, মানে যতটুকু ছিল হঠাৎ করে এক লাফে অনেক দূর চলে গেলাম আমি আর কি, অনেক দূর চলে গেলাম। এবং আরেকটা বড় বিষয় হলো দেশে বিদেশে সবাই চিনতো ওই অনুষ্ঠানটা এবং ওই চ্যানেলটা আমার নামের কারণে টিআরপিতে বেড়ে দর্শক বাড়তে একটা বিশাল বিজ্ঞাপন হয়ে গেছে, সবাই শুধু ওইটা আমাকে সার্চ দিত। কিবরিয়া ভাইয়ের সাথে কিভাবে তোমার কন্টাক্টটা হলো? কিবরিয়া ভাইয়ের প্রোগ্রামে এসে যায়
বারিশ যায়, বারিশের ইন্টারভিউটার সময় আমাকে নিয়ে সে কথা বলে, কথা বলার পর কথা বলে তোমাকে, হ্যাঁ, তো কথা বলার পরে তো বারিশ বলে যে আপনি ভাইয়াকে আনতে পারেন, সমস্যা নেই, আমি আপনাকে ই করবো। তখন বারিশ আবার ইন্টারভিউ শেষে আমার সাথে ওর মেসেজটা দেয়, আবার কিবরিয়া ভাই তার মেসেজটা দেয়, দুজনের মেসেজটাই আমি পাই। পাওয়ার পরে তারপরে আমি লকডাউনের মধ্যে তখন লকডাউনের মধ্যে লকডাউন ছিল এবং রমজান মাস ছিল, তো সেখানে আমি রোজা রেখে এসে তার সেই ইন্টারভিউতে সে কেঁদে কেটে হুলস্থুল একেবারে, সেটা হিট হয়ে গেল। ওটা তো আসলে মনের ভিতর থেকে, আমি কিছু লুকাইনি, সব সহজ সহজ 2.5 ঘন্টার ইন্টারভিউ, বুঝই তো, কেঁদে কেটে হুলস্থুল অস্থির, দর্শকের হৃদয় জয় করে ফেললাম। এবং সেটার পরে আমি আমার প্রত্যেকটা জিনিস এত চমৎকার ভাবে, আমার কাজ, আমার ফ্যামিলি, একদম গোছালো একটা পরিপাটি মানুষ হয়ে গেলাম। ওটার পরে মনে হলো কি আমার সবকিছু আল্লাহ তাআলা একদম সব সুন্দর করে সাজিয়ে দিল আর কি সবকিছু। তানজিন তিশা তোমার খুব কাছের একজন মানুষ ছিল বা আছে? কোনটা ছিল? তিশার উঠে আসার ব্যাপারটাই কিন্তু তোমার হাত ধরেই তিশা ভ্রুটা আঁকতে পারতো না, লিপস্টিকে লিপ লাইন করতে পারতো না, পেটিকোটটা কোথায় কিভাবে পরবে, শাড়িটা বের হয়ে যাচ্ছে, কুচিটা কোথায় পরবে, সেটা ধরে ধরে আমি শিখিয়েছি, আমি করে রেডি করে দিয়েছি। কেন হলো সম্পর্কের ভাঙনটা হচ্ছে যে চারপাশের বাকি ডিজাইনার কোরিওগ্রাফার আর কি, মানে লাইক বিভ্রান্তি সৃষ্টি করে আর কি সম্পর্কটাকে ই করে ফেললো। এরকম তো প্রত্যেকের সাথে, এরকম অনেকের সাথেই ঘটনাগুলো। মানে ওকে একদম পুরো আমি তোমার সাথে রাগ হতাম যে তুমি ওকে কেন এত প্রায়োরিটি দাও। মানে আমি একটা সময় এমনও হয়েছে যে আমি তিশার কারণে তোমার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছিলাম, যে না আমি কথা বলবো না। কিন্তু এখন তিশার আমি অনেক ক্লোজ, আর তুমিও আমার অনেক ক্লোজ, বাট তোমাদের বন্ডিংটা যেমন তুমি আর সামির, আমি দেখি সামির তোমাকে ওই রেসপেক্টটা দেয় এখনো, তোমার কোনো প্রোগ্রাম হলে সামির আসে বা তুমি যাও, ওই কানেকশনটা তোমাদের মধ্যে আছে। ইভেন এভরিওয়ান, সবার সাথে, আমার সাথে তোমার আছে, কিন্তু তিশার সাথে কেন নাই? মানে এটা রিজনটা? তিশার সাথে একটা ওই যে তোমার ওই যে মানে কি বলে সিলি মিস্টেক, মানে কোথা থেকে যেন একটা দূরত্ব, অদৃশ্য একটা অজানা একটা দূরত্ব ক্রিয়েট হয়ে গেছে আসলে বেসিক্যালি। হয়তো এরপরে না দেখাও হয়নি ওইভাবে করে, হয়তো দেখা হয়ে গেলে এক নিমিষেই হয়তো বিষয়টা দূর হয়ে যাবে হয়তোবা, কিন্তু কারণ আমরা দুজনকে দেখলে আসলে কেউই কন্ট্রোল করতে পারবো না, হাক করব বা আমি আগের মতোই করব, আমি আমার দিক থেকে আগের মতোই করব, আর দেখা হয়নি বলে হয়তো বা জিনিসটা ঠিক হয়নি এরকম আর কি। নাটকে চলে গেছে, ওর সাথে আমার আসলে কোথাও দেখা হয় না, মিলে না, হয় না। দু একটা অ্যাওয়ার্ড প্রোগ্রামে গিয়ে দেখা হচ্ছে তো ওর মতো করে অ্যাওয়ার্ড নিচ্ছে, আমি আমার মতো, দুজন এত দূরে বসা, ওখানে ক্রস করে গিয়ে কথা বলা। কেমন লাগে যখন তুমি দেখো যে তোমারই একটা মডেল ছিল, সে তোমার সাথে ভালো লাগে, একটা ভালো বন্ধুত্ব? হ্যাঁ, ভালো লাগে, সত্যি ভালো লাগে। আরো বড় হোক, একটা সময় শুনতেছি যে ফিল্মে আসতেছে, সো আমি অবশ্যই ওর জন্য অনেক দোয়া করি, শুভকামনা আমার ওর জন্য সবসময়। গণ অভ্যুত্থান যেটাকে আমরা স্বাধীনতা বা গণ অভ্যুত্থান যেটাই হোক, এটার পরে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। সো 15 বছরের ফ্যাসিবাদী যেটাকে বলে আওয়ামী লীগ সরকারের আমলে, তো ওই আমলে আমাদের ইন্ডাস্ট্রিতেও কিন্তু অনেক আওয়ামীপন্থী মানুষ ছিল, মানে সো কল্ড আওয়ামীপন্থী মানুষ, যারা হচ্ছে মানে ব্যবহার করছে, মানে সব মজার বিষয় ব্যবহার করছে এবং সেটাকে কাজে লাগিয়ে কাজ হাতিয়ে নিছে, রিপ্লেস করছে, সরাই দিছে। আমি রাতেও জানি যে সকালবেলা কাজটা আমার, কিন্তু রাতের মধ্যেই জিনিসটা চেঞ্জ হয়ে গেছে, এই জায়গায় কল করা, সেই জায়গায় কল করা, অসংখ্যবার। তুমি কিছু করতে পারো? অসংখ্যবার। ইভেন গত মাসেও হয়েছে। তোমার একটা আমার শোতে আমি কল দিয়ে রাখছি, বলে রাখছি, আমি কল দিয়ে রাখছি, সেই শোটাই মনে করো আমি তোমাকে বলে রাখছি আমার শো, পরের দিন মানে তার 2 দিন পর দেখি রিদি গিয়ে ওই শোটাই আরেকজনের হয়ে করে আসছে, ব্যাপার এরকম হয়েছে। সো আমি এরকম রুমাপুরে ফোন করলাম ঈদের আগে, এই যে কোরবানি ঈদের আগে, আপু আমার ঈদের পরে এরকম একটা শো, এরকম যেই শোটার একটা অংশ আমরা অনেক আগে করছিলাম, ওইটার অংশটা এটা আবার হতে যাচ্ছে, তুমি অবশ্যই থাকবা, কারণ তোমাকে রাখতে বলছে, তুমিও থাকবা, টুম্পাপুও থাকবে। তো শোটা আমার সাথে সব ঠিকঠাক হলো, ভেনু ঠিক হলো, আমার সাথে তোমার বাকি মডেলস কে থাকবে, ছেলেরা কে থাকবে, তো যার শো আর কি, সব এরকম করে সব আলাপ টালাপ হলো। তো ছেলেদের ব্যাপারে আবার একটু ছিল আর কি, শর্ত প্রযোজ্য ছিল আর কি, তাদের আর কি, যাই হোক। তো
রুমাপুকে আমি বললামও। তারপরে আমি চলে গেলাম, কি জানি যে এরকম শো হবে এবং ঈদের পরপরই পরের সপ্তাহে, তো আমি চলে গেলাম কক্সবাজারে। আমার একটা রিসোর্ট ওপেনিং ছিল। আমি তো আজকাল যে এখন প্রমোশন করি আর কি, ফিতা কাটি, তারপর তোমার হচ্ছে হলো প্রোডাক্টে পাঠায় দেয়, এগুলা প্রমোশন করি, যেহেতু আমার অনেক ফলোয়ার্স। হ্যাঁ, তো সেই জায়গা থেকে অনেকেই প্রায় আমি গত 1-1.5 বছরে প্রায় 23টা প্রতিষ্ঠানের এককভাবেই আমি ফিতা কাটছি, কারো হয়ে না, বা কোনো নায়িকার হয়ে না, বা কারো হয়ে না। তো সেইগুলাই করি আমি, যেখানে দেখি যে আরো 2-3 গেস্ট বা এমনিতেই ডাকতেছে, সেই জায়গাগুলো আমি একটু অ্যাভয়েড করি। তো সেই জায়গায় গেলাম আমি করতে, কক্সবাজার ঘুরে এসে 4 দিন পরে এসে দেখি শো ছিনতাই হয়ে গেছে। এটা কিন্তু অনেকগুলা পার্সন এরকম করে না। হ্যাঁ, যেমন একটা স্টোরি, তোমারই শো, তারই বন্ধু আমাকে, মানে তখন তার বন্ধুদের সাথে আমার কথা হতো, তো তারই বন্ধু আমাকে বলতেছে যে দিদি দেখো অ্যাডলফ একটা শো করতেছে, সেখানে যেও সে হাজির, সেখানে যেও তার ক্লায়েন্টকে বলতেছে, লাইক আমাদের মনে আছে নাকি তোমার, আমাদের গোপালগঞ্জ যাওয়ার কথা ছিল, একটা সাবেক কোনো অফিসারের রিসোর্টের একটা ওপেনিং হবে, সেখানে আমরা একটা ফ্যাশন শো অ্যারেঞ্জ করা হয়েছে, এন্ড সেখানে যেহেতু গোপালগঞ্জ, সেই জন্য সেখানে সে হচ্ছে হলো তারপরেও আমি একটা করলাম, যেটা তুমি আমাকে খুব হেল্প করলা, উত্তরা ইউনিভার্সিটির একটা শো ছিল। হ্যাঁ, উত্তরা, এবং নো ওয়ান হেল্প ইউ। হ্যাঁ, সেখানে গেছিলাম, তুমি আমাকে যথেষ্ট হেল্প করছো, মডেল সাপোর্ট করছো। আলাদা, বাট নো হ্যাঁ, সকালবেলা যদিও একজন আমাকে তো মানে ভুগাই করে দিল সবকিছু, তারপর আমি করে আসছি সুন্দর মতো। আমি সেখানে গিয়ে আমি মিটিং ডান করে নামতে গিয়ে দেখি সে উঠতেছে। সো এরকম তো আমার অনেকবার অসংখ্যবার হয়েছে। এটা কিন্তু রিজনটা ইজ লাইক, যেহেতু সে হচ্ছে হলো মানে ওই, আমি বুঝি না, সবাই কিন্তু সারা বছর অনেক কাজ করে, তাদের অনেক কিছু বিষয় মানে এই মানে, কিন্তু আমি একটা মানে অনেক কম, আমার কাজের সংখ্যাটা খুব কম, তাদের তুলনায় খুবই কম। তো মানে ওরা 5টা করলে আমি করি একটা, এরকম টাইপের। তো সেই করতে গেলে সেটাতে যদি সবাই চোখ দেয় বা সেটা যদি নিয়ে নিতে চায়, এন্ড এই বাংলাদেশ 2.0 হওয়ার পরে ইভেন আরো একটা ঘটনা বলি, গত বছর আমি চিটাগং যাই, চিটাগংয়ে একটা পার্লার ওপেনিং এ যাই, এবং পার্লার একটা ওয়ার্কশপ করাতে যাই। ওয়ার্কশপ প্লাস ওটা ওপেনিং করে শুট করাবো 3টা কাজ একসাথে। এক হচ্ছে হলো ওয়ার্কশপ, তারপর হচ্ছে হলো ফিতা কাটা, এবং থার্ড হচ্ছে হলো 4-5টা মডেল দিয়ে ব্রাইডাল শুট করে চলে আসবো, বিশাল একটা বাজেট। তো ওখানে গিয়ে আমি যে নিয়ে গেছে, খুবই পরিচিত মানুষ নিয়ে গেছে। তো তোমার হচ্ছে হলো ওখানে শুট করতে গেলাম, কাজ করলাম, আমাকে খুব সুন্দরভাবে রিসিভ করলো, সুন্দর করে কাজ টাজ করলো। ওইখানে থাকা অবস্থায় এই গ্রুপেরই মডেল খুব ভালো করেই জানো, সে ফোন করছে যে আমি কেন, এ না কেন, মানে আমি কেন, মানে সে না কেন, বুঝাতে পারছি কেন নিল না। ওখানে সে কন্টিনিউ, যেই লোকটা আমাকে নিয়ে গেছে তাকে কন্টিনিউ তোমাকে প্রেসার দিচ্ছে, কন্টিনিউ সারাদিন বিরক্ত করতেছে। এন্ড আমার এখনো মনে আছে তুমি আমার ছেলের বার্থডেতে আসছিলা, এন্ড ওখানে আমি কিছু মানুষকে ইনভাইট করছিলাম। আমার কাছে মনে হয়েছিল ওই সময়ও, আমার কাছে মনে হতো যে আচ্ছা ঠিক আছে, মিলে থাকি সবার সাথে, একটা ভালো বন্ধ। হ্যাঁ, আমি তো দেখছি, হ্যাঁ চেষ্টা করছি, এখন আর আমি চেষ্টা করি না। আমার কাছে মনে হয় যে আমার লাইফে কেউ যদি থাকতে চায় থাকবে, আদারওয়াইজ গো টু হেল। তুমি বুঝে গেছো যে হ্যাঁ, দে আর ফেক, দে আর নট এসেনশিয়াল ফর মি। আমার সাথে এটা তোমার সাথেও হয়, লাইক তোমার সামনে ভালো কথা বলতেছে, কিন্তু তোমার পিছে পিছে যে হচ্ছে তোমার নামে বদনাম করতেছে। আমি এটা বুঝে গেছি। ওইখানেও দেখতেছিলাম বারবার তোমাকে বলতেছিল, আচ্ছা তুমি যে সবসময় মেকআপ করে থাকো, তোমার খারাপ লাগে না, তোমার কি কষ্ট হয় না? কতক্ষণ লাগলো মেকআপ করতে, তারপর কি করতে, মানে করতেই থাকে, মানে আমাকে কোশ্চেন করতেই থাকবে, আর করতেই হবে আর কি। ও এখানে ও কারো পিছনে কাজ করতেছে, কারো অ্যাসিস্ট্যান্ট, কারো কোনো নায়িকার পিছে, সে এত বছর কোনো জায়গা করতে পারে না, কিন্তু এত বছর কিন্তু জায়গা করতে পারে না তুমি এখানে। সো এই জায়গাটা, এই ব্যাপারগুলো হচ্ছে ওরা বুঝতে পারে না। এন্ড যার কথা আমি বলতেছি, এটা আসলে আমার একটা ক্ষোভ থেকে, মানে হচ্ছে লাইক এই গোপালগঞ্জ ট্যাগটা দিয়ে বা আওয়ামী লীগ ট্যাগটা দিয়ে সে কিন্তু 15 বছর হয় না, ও 2011-তে আসছে, এবং পিছে পিছে ঘুরতো সবার। এরপরে না হয় টিঙ্কু ভাই তাকে হচ্ছে হলো লাইক আসো কাজ করো, টিঙ্কু ভাই বা যারা ছিল তারাই হচ্ছে তাকে আসলে টেনে বলছে কোরিওগ্রাফার হও না। তার কোনো হচ্ছে হলো লাইক, তুমিও আশা করি এটাতে সহমত হবা, আই ডোন্ট নো, লাইক হয়তো তোমার বন্ধু, আই এম সরি, না আমি কোনো আমি যেটা সত্য সেটাই বলবো না। তার কোনো সেন্স আছে, ফ্যাশন সেন্স আছে না, তার কোনো ক্রিয়েটিভিটি আছে
না তার কোনো ইয়ে আছে, দ্যাটস বিকজ অফ এতটুকু ব্রেন নাই তার বাবা একজন ম্যাক্সিমামেরই এতটুকু ব্রেন নাই রিদি, আমি কি বলবো। তার বাবা হচ্ছে সো কল পলিটিশিয়ান, তা সে গোপালগঞ্জে সে আওয়ামী লীগ পন্থী, তার আত্মীয় স্বজনকে পুলিশে ছিল যারা এখন ভাগরা। আমি না ওই ফ্যামিলি বা গোপালগঞ্জ বা ওই ইস্যুতেই যেতে চাচ্ছি না আমি, উনার সেন্সটুকু মানে ফ্যাশন সেন্স বা কাজের সেন্স, ওই কাজে হচ্ছে এই লোকটা আছে, তাহলে আমি যে উঠি তাহলে আমি কাজটা পেয়ে যাব, এরকম করে করে কিন্তু সে অনেক এই 15 বছরই তার জানি এটা কিন্তু একটা গ্রুপ, একটা সিন্ডিকেট বানায় ফেলছিল সে এই জায়গাটাও, কিন্তু আমাদের এই জায়গাটা একটা সিন্ডিকেট। আন্দোলনের সময় তোমার কাছে মনে হয় নাই যে তুমি তোমার ফ্রেন্ডদের আসল চেহারাগুলি দেখতে পারছো? হ্যাঁ একদম, খুব বেশি করে চিনতে পারছি সবকিছু, আসলে কাকে তখন আমি রিয়েলাইজ করছি যে কাকে আসলে লাইফে দরকার, কাকে আসলে আর দরকারই নেই আমার, আমি আর কাউকে চাই না আর কি, একদম চাই না, মানে চাই না এন্টার মাই ডেথ, টিল মাই ডেথ, মানে আমি আর ওই চ্যাপ্টার গুলা চাই না আসলে বেসিক্যালি, বুঝতে পারছো? হ্যাঁ আমি চিনি জানি, ওকে হাই হ্যালো থাকবে, কিন্তু নো মোর, মানে আমি আর কোনো বন্ডিং এই যেতে চাই না বেসিক্যালি। তুমি খুব গোল্ডেন নায়িকা, আর রিদি নায়িকা আসতেছি, আমি নিজেই তো এই পথ চলে এসেছি এই পর্যন্ত, আমার তো কখনো কাউকে লাগে নাই, না না না, আমাকে তো কেউ কোনো কিছু দিয়েই নেই, কেউ কোনো হেল্পই করে নাই, এমন না যে আমাকে এই দিয়েছে। আমি এত বছর ডিজাইনার বলো, কোরিওগ্রাফার বলো, যাদের সাথে বা সিনিয়র মডেলদের সাথে বলো, কেউ কখনো কেউ বলতে পারবে না যে এই একটা জিনিস নিয়ে তুমি করো এটা, না মানে লাইক যেন তোমার সাথে অনেক নায়িকাদের অনেক রকম কানেকশন আছে, যেটাকে আমি সেই কারণেই জিত করে ফ্যাশন ইন্ডাস্ট্রি থেকে মুভ করে আমি একটু ফিল্মের দিকে, কিন্তু সেটাকে হচ্ছে এই গ্রুপের মানুষরা ডিসক্রাইব করে এভাবে যে লাইক পিছে পিছে ঘুরে ঘুরে পিছে, এবং এরকম একটা স্ট্যাটাসও কে জানি দিয়েছিল, আমার ঠিক মনে পড়তেছে না, যে পিছে পিছে ঘুরে ঘুরে তো সেলফি আমরাও তুলতে পারি, কিন্তু আমরা তুলি না, দাঁড়া থেকে বলতে পারি। কিন্তু তুমি খুব ভালো করে দেখবা এই পর্যন্ত যে কয়টা নায়িকার সাথে সিনিয়র থেকে সেই রোজিনা আপা, অঞ্জনা আপা, নতুন আপা, সবার সাথে কেউ তো নাই, মানে এরা তো তোমার দেশে নাই এখন কেউ, প্রত্যেকের সাথে আমার কাজের থ্রুতে, কখনোই কারোর সাথে আমার অনেক কাজ হয়েছে, কখনোই কারোর সাথে আমার শুধু শুধু ঘুরে ঘুরে সেলফি বা কারোর সাথে আমার শাবনূর আমাদের হওয়ার কথা ছিল, একদল হুল উঠিয়ে ফেলেছিল যে আমরা শাবনূর, যেটা সে বাংলাদেশে সিনেমা করলে এই ছবির কস্টিউম ডিজাইনার আমরা অ্যাডলফ খানকে চাই, অ্যাডলফ আর শাবনূরের কম্বিনেশনের কাজ দেখতে চাই আর কি, ওরা চাচ্ছিল আর কি, খুব এই করে চাচ্ছিল আর কি। ইনশাআল্লাহ তারপর তো যে ও কাজটা ছেড়ে দিল, তো কাজটা করলো না, ফাইনালি চলে গেল, তো এসে যদি হয় কখনো ব্যাটে বলে মিলে, আমার খুব ইচ্ছা শাবনূরের সাথে একবার কাজ করার। যেহেতু সামনে ফিউচারে কি প্ল্যান, কি কাজ করার প্ল্যান আছে? ফিউচারের প্ল্যান হলো এই যে ডিজাইনিং, কোরিওগ্রাফি, গ্রুমিং স্কুলটাকে নিয়ে অনেক দূর যাওয়ার ইচ্ছে আছে, কোরিওগ্রাফির একটা, কিন্তু বাচ্চাদের জন্য অনেক করো, আমি মাঝে মাঝে পোস্ট দেখি, হ্যাঁ তুমি তোমার সোশ্যাল ওয়ার্ক অনেক করি, হ্যাঁ নিজে যে টাকাটা ইনকাম করো ওইটাও তুমি অনেক, মানে আমি এবার বন্যার্তদের জন্য করেছি, আবার মাদ্রাসার বাচ্চাদের জন্য করেছি। তো আমাদের আসলে বেসিক্যালি যেটা হয় কি, যারা এই যে আন্দোলনের সময় অনেক মডেলদেরকে দেখতাম পোস্ট দিচ্ছে, খুব দেশের প্রতি ভালোবাসা মরে যাচ্ছে, কিন্তু বন্যার টাইমে বা এতিম বাচ্চাদের এই যে প্রতি মাসে তুমি যে তোমার বার্থডে সময় দেখি যে তুমি খাওয়াও, প্রতি বছর খাওয়া, মানে নরমালি তুমি র্যান্ডমও বাচ্চাদের জন্য করো, সো এটাকে বেসিক্যালি আসলে দেশপ্রেম বলে। ওই একটা স্ট্যাটাস দিলাম যে একে কেউ কাজে নিবা না, আমরা কিন্তু এই দল, আমরা হচ্ছে স্বাধীন বাংলা চাই, ওইটাকে আসলে দেশপ্রেম বলে। এটা যে তুমি করো দেশের মানুষের জন্য, যে দেখো আমি একটা খাটা কি হলো আন্দোলনের সময়, আমি কেন লাল ছবি দিচ্ছি না, আমি কেন এটার এগেইনস্টে দিচ্ছি না, আমি কেন তখনও স্টোরিতে টিকটকের আমার গান টান টিপসিং দিয়ে যাচ্ছি, তারপর আমি কেন হাসিনা শাড়িটা পেয়ে গেলাম, মানে আমি কেন চোরের কাছ থেকে উদ্ধার করলাম, আমি কেন এইটা লিখলাম, আমি কেন ওইটা লিখলাম, সারাক্ষণ আমাকে করা হয়েছে, সারাটাক্ষণ প্রেশারাইজ করা হয়েছে সব ব্যাপারে, স্বাধীনতা নাই, কিন্তু এই যে যেগুলা করতেছি সেগুলা নিয়ে কিন্তু কারো কোনো, আমার তো দেশপ্রেম বা আমার ভালোবাসা তো এইটা, আমার তো ওই লাল প্রোফাইল পিকটা আমার কাছে কিন্তু ইম্পর্টেন্ট না। গ্রাফিটিও হইছে ওয়ালে, তখনও তুমি যে সেটাও করছি আমি, বাচ্চাদেরকে খাবার দাবার দিছো, সেখানে এসেও মানুষজন আমাকে লিখছে যে তুমি ওই দেয়ালে লেখার না, কারণ তুমি তখন আন্দোলনে যাও না, লাল ছবি দাও না, পতাকা স্টুডেন্টদের সাথে ছিল, আমি কোথায় উল্লেখ করেছি যে আমি স্টুডেন্টদের সাথে না?
অন্যায় তো অন্যায়, যেটা অন্যায় হয়েছে সেটা তো আমি অবশ্যই সেটা স্বীকার করেছি, সেটা তো অস্বীকার করি নাই। না ওই আমি একটা দল করা মানেই তো তার মানেই না যে তার অন্যায়টাকে আমি অন্যায় বলবো না। সেটা আমার বাবা অন্যায় করলো, আমি বলবো বাবা তুমি এটা অন্যায় করছো, এটা ভুল করছো, তো সেটা তো বুঝতে হবে। আর এখন আমি চলার পথে যদি আমার ছোট ছোট এক গাদা ছেলে পেলে যদি জানে যে আমি পারি আঁকতে, আমার যদি ধরে নামায় তারা ওদের শখটা পূরণ করে যে আমি যেন একটু আঁকি, আমি এটা করব না? অবশ্যই করবা, কেন করব? আমার যেটা আমাকে ভেতরে আনন্দ দেয় আমি সেটা করব না? অবশ্যই অবশ্যই। আমি বর্ণাঢ্যদের খাওয়াইছি, সেখানে এসে কমেন্টস করছে বর্ণাঢ্য কখন আসলো, কারা এরা, মানে এটা বর্ণাঢ্য না। কিন্তু হোক বর্ণাঢ্য বা রিফিউজি হোক বা যেই হোক, আমি খাওয়াইছি সেটা তো ভিডিওতে দেখা যাচ্ছে, খাওয়াইছি যে সেটা শুকর আলহামদুলিল্লাহ করা উচিত। আমি কাকে খাওয়াইছি, বর্ণাঢ্য না বানভাসী, ওটা তো ইম্পর্টেন্ট না। খাওয়াইছে বা যারা হচ্ছে স্ট্যাটাস দেয়, হ্যাঁ মানে আমার প্রত্যেকটা কাজ বা প্রত্যেকটা ক্রিয়াকর্মের মধ্যে একটা গসিপিং, একটা কন্ট্রোভার্সিস বা একটা আমার খুব মজা লাগে, আমার খুব মজা লাগে, সেটাই বুঝতে পারছো? আমি যে টিকটকের একটা ক্যারেক্টার প্লে করি, সেটা নিয়ে তো শুরু সময় 1-1.5 বছর আই গড আমি কোথাও যেতে পারতাম না, এই কি দেখতেছে এগুলা কি করতেছে, কি শাস্তেছে করতেছে বুঝতে পারি। কিন্তু আমি আমার মেধাটাকে, আমার স্কিলটাকে ডেভেলপ করেছি, আমি কত রকম ক্যারেক্টার করতে পারি, কত কিছু করতে পারি, আমি সবাইকে দেখেছি এবং মানুষ এটার ওয়েট করে এখন যে এরপর এত আবার কবে তোমরা নিজেরাও এই ভিডিওগুলো খুব এনজয় করো, কতগুলা ভিডিও লিংক দিছি, এগুলো এনজয় করো, এগুলো বানাও। এখন কিন্তু সেটা এরকম প্রত্যেকটা ব্যাপারে আমাকে যুদ্ধ করতে হচ্ছে, প্রত্যেকটা ব্যাপারে আরো কয়টা ভিডিও বানাচ্ছি, আমার এরকম অনেক ব্যাপারেই রিদি যুদ্ধ করতেছে। তো যুদ্ধটা আমার শেষ পর্যন্তই আছে। সিনেমার কাজ করতে গিয়েও যুদ্ধ, এখানে করতে গেলেও যুদ্ধ, একটা অনুষ্ঠানে আমাকে দেখলেও যুদ্ধ, মানে যুদ্ধের আসলে কোনো শেষ নেই। কিন্তু মজার বিষয় তারা কোনো কিছুতেই কোনোভাবেই আমাকে থামাতে পারে নাই, থামাতে পারছে না আর কি। আচ্ছা আমাদের এপিসোডের একদম শেষের দিকে আমরা একটা র‍্যাপিড ফায়ার করব, বাট নরমালি গতানুগতিক সবার সাথে যে র‍্যাপিড ফায়ার করি সেটা করব না। আমরা যেটা করব সেটা হচ্ছে তোমাকে এক একজনের নাম বলবো, তুমি তার এক কথায় তাকে ডিসক্রাইব করবা যে সে কিরকম। সো প্রথমে আমরা আমাদের ফেভারিট বুলবুল টুম্পা। সত্যিকারেরই ভালো মানুষ। বারিশা হক খুব বুদ্ধিমতী। তানজিন তিশা প্রেমিকা। রুমাপু ভালো মানুষ। সুন্দরী হ্যাঁ খুবই সুন্দরী। রোজিনা ম্যাম সত্যি খুব ভালো মানুষ, খুব ভালো মানুষ, খুব ভালো মানুষ। অঞ্জনা ম্যাম ভালো মানুষ, কিন্তু মানে ওনাকে বাইরে থেকে মানুষ অন্যরকম ভাবে, কিন্তু আসলে মানুষটা ভীষণ ভালো, অন্যরকম ভালো। ওরা আসলে সবাই খুব পুরনোরা, সবাই দেখছে আমি ভীষণ ভালো। পরিমণি অ্যাজ আ মাদার বেটার নাকি অ্যাজ আ প্রেমিকা, মানে অ্যাজ আ ওয়াইফ বেটার? পরিমণি একমাত্র মাদার হিসেবেই বেটার। আমি প্রথম থেকে পরীকে পছন্দ করতাম না, বাট আমি এখন পরীকে অনেক লাভ করি। আপাদ মস্তক পুরোটাই প্রেমিকা, ও কিন্তু খুবই প্রেম, হ্যাঁ খুব প্রেমিকা, খুব মানে মন ফ্রেশ, কি বলো এটাকে, প্রেমময়ী বলি যেটাকে, হ্যাঁ খুব মন ফ্রেশ, খুবই সহজ সরল, খুব দ্রুত প্রেমে পড়ে এবং খুব দ্রুত সে বিশ্বাস করে এবং খুব দ্রুত মানুষকে খুব জায়গা দেয়, পরে সে মানুষগুলো তাকে কষ্ট দেয়, সে কষ্টগুলো সে করে আর কি। কিন্তু সে মাদার এই ব্যাপারটা খুব কেয়ারফুল এবং সে এটাকে খুব চমৎকার ভাবে করছে। সাম্প্রতিক এখন অনেকেই আছে যে লাইক ছেলে কিন্তু কিন্তু মানে মেয়ে সেজে থাকে, যেটা খুবই মানে বিরক্তিকর। তুমি এটাকে কিভাবে দেখো? টিকটক বানায়, আশেপাশে 2-3 জন থাকে। তুমি কাদের কথা বলছো জানি না, কিন্তু এটা আসলে মানে একটা হয় কি, মানে তুমি আদার্স ছেলে হও নাহলে তুমি মেয়ে হও, তুমি কি একটা ক্যারেক্টার প্লে করা, এটা কিন্তু এক জিনিস। হ্যাঁ, আর আমি সেই যে প্রোগ্রাম অ্যাটেন্ড করছি, টাকা ইনকাম করছি বা সব জায়গায় ওইভাবে করেই নিজেকে সাব্যস্ত করতেছি। আমি তো এটা গত একটা ইন্টারভিউ ভাইরাল হয়েছিল, যে ওই যে যেটা হলো শরীফ থেকে শরীফা, যে ইন্টারভিউটা আমার প্রচুর এক রাতেই, হ্যাঁ কিন্তু আমি আসলে হরমোন চেঞ্জ হচ্ছে, ওটা হতে পারে বা আল্লাহ প্রদত্ত যেটা হয় সেটা হচ্ছে, কিন্তু আমি রিদি আল্লাহ সৃষ্টির উপর হাত চালানোটার আমি এগেইনস্ট। যেটা আল্লাহ দেয় নাই তোমাকে, তুমি জোর করে ওটাকে চেঞ্জ করে ফেলতেছো। হ্যাঁ তুমি তোমার খুদ ঠিক করতেছো সেটা আলাদা বিষয়, কিন্তু তুমি আল্লাহর সৃষ্টিকে পুরোপুরি চেঞ্জ করে ফেলতেছো। আমি ওটার এগেইনস্ট, আমি মুসলিম, ওটার আমি এগেইনস্ট। আমাদের বাংলাদেশের ছেলে মডেলদেরকে এক কথায় একটু ডিসক্রাইব করো। আচ্ছা নাম বলো, তুমি পাইছো আজকে আবার একেবারে যা যা বের করে দিতেছো তুমি, আশ্চর্য। আমার কার কথা বলবো? ও তোমার স্টুডেন্ট রাব্বি, ফজলে রাব্বি, এক কথায় ডিসক্রাইব করো। ওকে তোমাকে মনে রাখছে? অকৃতজ্ঞ।
দূর থেকে বলে, আমার কথা বলে বা সবসময় বলে যে আমার স্টুডেন্ট বা আমার সাথে এই করছে, সবাই জানে এটা, ইচ অ্যান্ড এভরিওয়ান। বাট ও আমার সাথে, আমি ওর কাছ থেকে আরো ভালোবাসা, আরো সম্মান, আরো যোগাযোগ ডিজার্ভ করি, যেটা ও করে নাই। আমি ওকে যতটা করছি, ও সবকিছু ছাপায় রেখে ও এটাকে কন্টিনিউ করতে পারতো, কিন্তু সামহাও এটা করে নাই। দেখা হলে কথা হয়, দাওয়াত দিলে আসে বা সবই ঠিক আছে, কিন্তু সেই আন্তরিকতাটা নেই আর কি। বাট আমি ওর কাছ থেকে ওটা ডিজার্ভ করি, ভালোবাসাটা ডিজার্ভ করি। আচ্ছা, আজকে আমাদের মানে একদম শেষের দিকে, সো থ্যাংক ইউ সো মাচ অ্যাডলফ আমার সাথে আজকে আসছো, আড্ডা দিছো। বাট তুমি তোমার ভিউয়ার্স ফলোয়ারদেরকে কি কিছু বলতে চাও, নাকি তুমি তোমার মানে তোমার বাবা মাকে তুমি আজকে আমাদের মানে শো এর মাধ্যমে কিছু বলতে চাও, যেটা কখনোই বলো নাই? তাহলে বাবা মাকেই বলি। আচ্ছা, বলো। প্রিয় বাবা মা, তোমাদেরকে আসলে যত বলবো ততই কম হয়ে যাবে। তোমরা আমার জন্য এই জীবনে অনেক করেছো, আমাকে মানুষের মতো মানুষ করার চেষ্টা করেছো। কতটুকু হতে পেরেছি বা কতটুকু তোমাদের প্রত্যাশাকে টাচ করতে পেরেছি আমি জানি না, তবে আজও চেষ্টা করে যাচ্ছি। আর তোমাদের ভালোবাসা সব কিছুর ঊর্ধ্বে। আমিও তোমাদেরকে ভীষণ ভালোবাসি। এখন তোমাদের বয়স হয়েছে, তাই তোমরা এখন আমার শিশু, আমার বাচ্চা। তো আমার বাচ্চাগুলোকে আমি অনেক ভালোবাসি। আপনারা আমার বাচ্চাগুলোর জন্য, আমার বাবা মার জন্য অনেক অনেক দোয়া করবেন। তারা যেন সুস্থ থাকে, তারা যেন ভালো থাকে, এবং আমি যেন আমার মৃত্যুটা যেন তাদের আগে হয়, আমি তাদের হারানোটা দেখতে পারবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার কাছের দূরের সকল কাছের মানুষ, ভালোবাসার মানুষ, প্রিয়জন, দেশে বিদেশে প্রবাসে বসে যারা যারা দেখছেন, সবাই আমার জন্য দোয়া করবেন। আমি যেন মৃত্যু পর্যন্ত আপনাদের সাথে, আপনার ভালোবাসার মানুষ হয়ে থাকতে পারি, ভালো ভালো কাজ করতে পারি আপনাদের জন্য, ভালো কাজে, ভালো কল্যাণে, মানুষের কাজে, মানুষের উপকারে আসতে পারি। ধন্যবাদ। সো থ্যাংক ইউ সো মাচ অ্যাডলফ। সো আজকে আমরা অ্যাডলফকে, আমি মানে শর্ট টাইমের মধ্যে আমরা আজকে অ্যাডলফকে পেয়েছি, সো সেই জন্য অ্যাডলফকে অনেক অনেক ধন্যবাদ। সো নেক্সট এপিসোডে আমরা আরো ভালো কাউকে নিয়ে আমরা আবারও আড্ডায় চলে আসবো ফেস কার্ড থেকে। ততদিন আপনারা সবাই ভালো থাকুন, সেফ থাকুন, এবং অবশ্যই আমার শো ফেস কার্ডের সাথেই থাকুন। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।